একটা কমন কোশ্চেন আসবে যেটা সেটা হচ্ছে ভাইয়া আমার এসএসসি তে জিপিএ এত, আমার ইন্টারে জিপিএ এত, আমার পরীক্ষা কোনটায় দেওয়া উচিত হবে, এটা নিয়ে আমি কথা বলবো। সো এটা নিয়ে তোমাদের আপাতত এখন জিপিএ বলার দরকার নাই এখানে কত, আমি রেঞ্জ গুলা দিয়ে দিব, সেই রেঞ্জ গুলো আমি লিখে লিখে দিব, সেইগুলো দেখলেই তুমি নিজেই বুঝতে পারবা। সো তোমার এসএসসি তে এত, এইচএসসি তে জিপিএ এত, তোমার টোটাল জিপিএ টোটাল এত, এবার তুমি নার্সিং পরীক্ষা দেওয়া উচিত হবে কি হবে না, বিএসসি দেবে না ডিপ্লোমা দেবে, এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো। সো এগুলো আলাদা করে দেওয়া দরকার নেই, আমি এগুলো সুন্দর করে বলে দিব। ভেরি গুড ভাইয়া, অনেক ভালো হবে, আপনার ক্লাসটা অনেক ভালো লাগে। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, আমাদের অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে, আমরা এবার শুরু করে দিই। দেখো, তোমাদের মনে এখন কি কি প্রশ্ন আছে সেই সবগুলো প্রশ্ন আমি অলরেডি জানি। ইভেন এমন অনেক কিছুই তোমার মনে প্রশ্ন নাই যেগুলো আগামী 1-2 মাস পরে তোমার মনে আসবে, সেই প্রশ্নগুলো আমি জানি। কিভাবে জানি ভাইয়া, আপনি কি মন পড়তে পারেন? না, আমি মন পড়তে পারি না, তবে আমি বিগত এতগুলো বছর এত হাজার হাজার শিক্ষার্থীকে গাইডলাইন দেওয়ার অভিজ্ঞতার আলোকে বলতে পারি একটা স্টুডেন্টের ভর্তি পরীক্ষার কোন মাসে তার মনে কি প্রশ্ন আসে। তোমাদের এই সময় তোমার মনে সবচেয়ে বড় প্রশ্ন যে ভাইয়া কবে নার্সিং ভর্তি পরীক্ষা হবে, কবে সার্কুলার দিবে, ভাইয়া হচ্ছে আমার জিপিএ এসএসসি তে এত, ইন্টারে এত এসেছে, আমি এবার কোনটা দিব, ভাইয়া আমি কি দুইটাই দিতে পারবো কিনা, ভাইয়া আমার ইংরেজিতে দুর্বলতা আছে কিভাবে কাটাবো, ভাইয়া আমি ডিপ্লোমা মিডওয়াইফারি দিব কিন্তু আমার বিজ্ঞান খুবই কম পারি, ভাইয়া আমার ম্যাথে দুর্বলতা আছে, ভাইয়া আমি মেডিকেলে ভর্তি প্রস্তুতি নিচ্ছি, মেডিকেলের পাশাপাশি নার্সিং এ কিভাবে পড়বো, ভাইয়া নার্সিং এ কিভাবে পড়লে হচ্ছে আমি 90-এর উপরে নাম্বার তুলতে পারবো, ভাইয়া আমি কিভাবে পড়লে পড়া মনে রাখতে পারবো, ভাইয়া পড়তে বসলে আমার ঘুম আসে, ভাইয়া আমার পড়া একটা না মনে থাকে না, ভাইয়া আমি ফেসবুকে আসক্ত, কিভাবে আমার এই নেশা দূর করতে পারি, ভাইয়া আমার হচ্ছে বাসায় কেউ সাপোর্ট করে না, এই পরিবেশ খুবই প্রতিকূল আছে, এই পরিবেশে আমি কি করতে পারি, রাইট? এগুলোই কিন্তু হচ্ছে তোমাদের মনের কমন কোশ্চেন। এরকম আরো যে কোশ্চেন গুলো আছে সেই প্রশ্নগুলো আমি উত্তর দিয়ে দিব। প্রথমে আগে তুমি আমার কথাগুলো সুন্দর করে শুনতে থাকো, তখন এক এক করে তুমি দেখবা যে তোমার সকল মনের প্রশ্নই এক এক করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, একদম জিজ্ঞেস করো ভাইয়া আপনারা কি এক্সাম ব্যাচ আনবেন কবে? আচ্ছা, কবে এক্সাম ব্যাচ আনবে এটা জিজ্ঞেস করতে যাচ্ছ? হ্যাঁ, এই জন্য তো বলি আপনি আমাদের মন বুঝতে পারেন কিভাবে। আমি তোমাদের মন পড়তে পারি এমনটা না, ব্যাপারটা হচ্ছে এত এত স্টুডেন্টের আমরা প্রশ্ন পাই, তো সেগুলো আমাদের ডেটাবেজ আছে, তোমাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নেই না, ওই ডেটাবেজ গুলো আসছে কোন টাইপের প্রশ্ন স্টুডেন্টরা বেশি করে, ওগুলো ডেটাবেজ আছে, এবং সেটার সম্ভাব্য বেস্ট উত্তর কি হইতে পারে এগুলো আমাদের গুছানো আছে। তো দ্যাটস ওয়াই তোমরা মনে করো যে ভাইয়া কি আমি আমি যা চিন্তা করতেছি ভাইয়া কিভাবে বলে দিল, ওয়াও ভাইয়া তো মনে ম্যাজিক জানে। না, আমি স্পেসিফিক কোনো জাদুঘর না যে বা কোনো ম্যাজিক জানি না যে তোমার মনে কি চলে সেটা আমি বলে দিব। তবে তোমার মতো বয়সে তোমার মতো ভর্তি প্রস্তুতির ফেজে একটা স্টুডেন্টের মনে কি ঘুরে, এইটা এত এতবার আমার উত্তর দেওয়া লাগছে, এই জন্য আমি যেটা বলি তুমি মনে করবা যে এটা তোমার মনের কথাই বলতেছি। এটা হচ্ছে বড় ব্যাপার, যে তুমি আমার মুখ দিয়ে যে কথাগুলো শুনবা, এই কথাগুলো তোমার কান শুনতে চাচ্ছিল, সেটা বাট সেটা তুমি আমার মুখ দিয়ে শুনতে যাচ্ছ। দ্যাটস ইট, বুঝতে পারছো? তো সুন্দর করে তোমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে মনোযোগ দিয়ে আজকে যে সেশনে আমি কথাগুলো বলবো সেই কথাগুলো মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো। আচ্ছা, প্রথমে তোমাদেরকে আমি যেটা দেখাবো, তোমরা যারা এসএসসি পরীক্ষার রেজাল্টের পরে ভর্তি হয়েছো তাদের ব্যাপারটা নিয়ে আগে আমি ক্লিয়ার করব। যারা এসএসসি পরীক্ষার পরে বিব্রেডারে যুক্ত হয়েছো তারা এখন কিভাবে পড়াগুলোকে গুছায় নিবা, তারা এখন কিভাবে সামনে আগাবা, এই ব্যাপারটা আমি আগে আলোচনা করব। তারপরে আমি আলোচনা করব হচ্ছে তোমার নার্সিং এর জিপিএ এর ব্যাপার স্যাপার নিয়ে। তারপরে আমি আলোচনা করব হচ্ছে তোমার যে কমন যে কোশ্চেন তোমাদের রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে। তারপরে তোমার যে ঘুমের সমস্যা, মনোযোগের সমস্যা, এগুলো নিয়ে আমি আলোচনা করব। ক্লিয়ার? আমি সুন্দর এক এক করে হচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তো চলে আসো, প্রথমে যে বিষয়টা নিয়ে আমি একটু দেখবো সেটা হচ্ছে তোমরা যারা এইচএসসি রেজাল্টের পরে ভর্তি হয়েছো, তোমরা যারা এইচএসসি রেজাল্টের পরে ভর্তি হয়েছো তোমরা ডেফিনেটলি এরকম একটা ক্লাস রুটিন পেয়েছো, তাই না? এরকম একটা ক্লাস রুটিন তোমরা কিন্তু পেয়ে গেছো। ক্লাস রুটিনের নিচে সেপ্টেম্বর মাসে কি কি ক্লাস হয়েছে সেটা কিন্তু একদম সিরিয়াল ওয়াইজ এখানে দেওয়া আছে যে সেপ্টেম্বর মাসে কি হয়েছে। দেখো, ফার্স্ট টাইমার ব্যাচের সেপ্টেম্বর মাসের আমাদের 7 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। লেকচার 1 2 3 4 5 6 7 8 9 থেকে শুরু করে অক্টোবর মাসে তুমি এসে দেখো এখন তোমাদের প্রায় হচ্ছে 24 তারিখ এই পর্যন্ত প্রায় কয়টা লেকচার, প্রায় 30টার মতো লেকচার হয়ে গেছে। 30টার মতো লেকচার হয়ে গেছে, ব্যাপারটা বুঝো।
এখানে তুমি রুটিনটা দেখতে পাচ্ছ, 30টার মতো তোমার লেকচার হয়েছে। এখন তুমি যারা এসএসসির পরে ভর্তি হয়েছো তারা এই মুহূর্তে কি করবে? কারণ তোমার এখানে তো ক্লাসগুলো অলরেডি হয়েছে। তোমাদের জন্য সবচেয়ে বড় যে সুযোগ, এই প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু হচ্ছে ফুল লেকচারের ক্লাস ভিডিওটা অলরেডি তোমার অ্যাপের মধ্যে আছে, বি ব্রেনারের অ্যাপের মধ্যে এই ক্লাসটা আছে। এই ক্লাসের উপরে যে পিডিএফটা, যে ক্লাস নোটটা টিচার দিয়েছে সেটাও অ্যাপের মধ্যে আছে। এই ক্লাসের উপরে যে এক্সামটা হয়েছে সেটাও অ্যাপের মধ্যে আছে। তার মানে তুমি কিছুই মিস করো নাই, বরংস বোনাস হিসেবে তোমরা যে জিনিসটা পেতে যাচ্ছ, ধরো এখানে 30টা ক্লাস তুমি অলরেডি পেয়েছো। কয়টা ক্লাস? 30টা ক্লাস তুমি অলরেডি পেয়েছো। তোমার অলরেডি ক্লাস শেষ হয়েছে কয়টা? তোমার অলরেডি ধরো 30টা ক্লাস শেষ হয়েছে। তো 30টা ক্লাস শেষ হইলে তোমাকে যেটা এখন করতে হবে, এবং 30টা ক্লাস শুধু ক্লাস না, এই ক্লাসের হচ্ছে তোমার ভিডিও, ক্লাসে তোমার হচ্ছে পিডিএফ, এই ক্লাসের হচ্ছে তোমার এক্সাম, এই কয়েকটা জিনিসও কিন্তু আছে যে শুধু ভিডিও দেখলে আমার হয়ে যাচ্ছে তা না, তোমার এখানে পিডিএফ এর হেল্প নিতে হবে, এক্সামটাও তোমার দিতে হবে। তার মানে 30টা। এখন ধরো আমাদের ধর আছে 24 তারিখ, এখানে 24 তারিখ, কালকে 25 তারিখ, তারপরে আমার 26 তারিখ, তারপরে আমার 27 তারিখ, তারপরে আমার 28 তারিখ। ওকে, এরকম করে একদম ডট 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 আগাইতে থাকবে। এখন যেটা খেয়াল করবা, তুমি জানো যে আমাদের রুটিন ওয়াইজ প্রায় প্রতিদিনই কম বেশি আমাদের এক্সাম থাকে, সেটা রুটিনের মধ্যে বলা থাকে কোন দিন কোন ক্লাস। যারা এসএসসির পরে যুক্ত হইছো তারা অল টাইম আমাদের প্রতিদিন একটা লাইভ ক্লাস থাকে না, লাইভ ক্লাস থাকে। ওই লাইভ ক্লাসের টপিকটা পুরো পড়তে হয়, পড়ার পরে সেই যে পিডিএফটা, সেই পিডিএফটা পড়তে হয়, যে এক্সাম হবে সেই এক্সামের জন্য পড়তে হয়। তার মানে এই লাইভ ক্লাস এবং তার সাথে রিলেটেড জিনিসগুলো তোমার করতে হচ্ছে, এবং এইটা করতে করতেই প্রায় তোমার 12 ঘন্টার মতো তোমার লেগে যায়। পরের দিন তোমার এটার উপরে তোমার পরীক্ষা, রাইট? পরের দিন এটার উপরে তোমার পরীক্ষা। যারা এসএসসি রেজাল্টে পরে ভর্তি হয়েছে তোমাদের এক্সট্রা আরেকটু পরিশ্রম করতে হবে, সেটা হচ্ছে এই যে 30টা ক্লাস অলরেডি হয়ে গেছে না, এখান থেকে একটা ক্লাস তুমি করবা, জাস্ট একটা, প্রথম ক্লাসটা তুমি করবা, সেটা যেই সাবজেক্টে থাকুক না কেন একটা করবা। তার মানে প্রিভিয়াস আগে তুমি একটা ক্লাস করবা, সেই টপিকটা পড়বা, সেই টপিকের পিডিএফটা দেখবা, সেই টপিকের এক্সামটা তুমি দিয়ে ফেলবা। একটা, মাল্টিপল দরকার নাই। কারণ দেখো তুমি এখানে ওই একটা ক্লাস করলা, একটা ওই পিডিএফটা পড়লা, এক্সাম দিলা, তোমার একটা কিন্তু শেষ। তার মানে তোমার এখানে 29টা আর বাকি আছে। 25 তারিখে আমাদের ধরো লাইভ ক্লাস হইলো, সেখানে এক্সাম হইলো, পিডিএফ হইলো, ডট ডট সব হইলো। অ্যাগেইন 2 নাম্বার ক্লাস টাইপের করলা, কোনটা? আগের যে বাকি রয়ে গেছে সেখান থেকে তোমার বাকি আছে ক্লাস 28টা। দেখো ক্রমান্বয়ে কিন্তু তোমার কমে আসতেছে, তোমার লোড কমে আসতেছে। এইরকম করে তোমার ডেইলি একটা একটা করে যদি তুমি পড়তে থাকো, আগাইতে থাকো, আগামী 1 মাসের মধ্যে তোমার এই সবগুলো কিন্তু কভার হয়ে যাবে। এবং যারা একদম এসএসসির পর দিয়ে ভর্তি হয়েছে তাদের লেভেলে তোমার প্রিপারেশনটা চলে আসবে, এন্ড দ্যাটস রিয়েলি এসেনশিয়াল। এই কাজটা, এই এক্সট্রা এফোর্টটা তোমাকে দিতেই হবে, না হলে মেইন নার্সিং ভর্তি পরীক্ষায় যে আগে থেকে প্রিপারেশন শুরু করছে সে তোমার থেকে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে বেশি সময় পেয়ে, আর তোমাকে সেটা কভার করতে হবে, বেশি পরিশ্রম করে কভার করতে হবে। আমি কি এইটুকু বুঝাইতে পারছি? এইটুকু বুঝছো সবাই? এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটুকু তোমার কভার করতে হবে এক্সট্রা সময় আর এফোর্ট দিয়ে। এইভাবে তুমি এক এক করে আগায় যাবা। মজার বিষয় হচ্ছে আমাদের এই টোটাল সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা তোমাদের জন্য রিভিউ ক্লাসের ব্যবস্থা রাখবো। যারা পরে ভর্তি হয়েছে, যারা এসএসসি পরীক্ষার পরে ভর্তি, মানে রেজাল্টের পরে ভর্তি হয়েছে, তাদের জন্য আমরা রিভিউ ক্লাস থাকবে। এই রিভিউ ক্লাসে আমাদের আগের যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সেই ক্লাসগুলোকে আমরা কয়েকটা ক্লাসকে একত্রে কম্বাইন করে তোমার ওই ক্লাসের মধ্যে কি কি সমস্যা আছে না আছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব, যাতে তুমি ওই টপিক পড়তে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করে থাকো তাহলে সেটা আমরা উত্তর দিব। দেখো ওই 30টা ক্লাস যদি আজকে থেকে আবার তোমাকে ডে 1 থেকে শুরু করি, তাহলে তোমার সাথে এইচএসসি পরীক্ষা দাও আরেকটা স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি পরীক্ষা ধরে অনেক আগানো, তুমি তারে ধরতে পারবা না। মেইন ভর্তি পরীক্ষায় ও ধরো যদি 88 পেয়ে যায়, তুমি প্রিপারেশন নিয়েছো 17, তাহলে 70 দিয়ে তুমি পাবে 70, সে পাবে 88, তাহলে চান্স পাবে কে? চান্স পাবে যে বেশি পাবে সেই।
তার মানে তোমাদের দুইজনকে যদি আমার সমমানে নিয়ে যেতে হয়, তুমি যাতে মিনিমাম 87 বা 86 পাও, এইরকম কাছাকাছি পাও, তাহলে তোমাদের দুজনের প্রস্তুতি আগাইতে হবে প্যারালালি। বাট তোমাকে একটু পরিশ্রম বেশি করতে হচ্ছে, কারণ তুমি এসএসসি রেজাল্টের পরে ভর্তি হওয়ার কারণে প্রায় 1 মাস তুমি কম প্রিপারেশন নিছো, সেটাকে তুমি এখন কভার দিতে হবে প্যারালাল ভাবে। আমি কি এইটুকু বুঝতে পারছি? আমি এইটুকু বুঝাইতে পারছি কিনা সবাইকে? ভেরি গুড, বুঝতে পারছো যে তুমি কিভাবে তোমার আগের পড়াগুলো হচ্ছে মেকআপ করতে পারবা। সেকেন্ড যে বিষয়টা দেখো, আমাদের বি ব্রেনের পুরো জিনিসটা কিন্তু পার্সোনালাইজড, মানে তোমার যখনই যে টাইপের সাপোর্ট লাগে তুমি সেটা আমাদের কাছ থেকে পাচ্ছ। তুমি কোনো কিছু একটা বুঝতেছো না, বা তুমি হতাশ, বা তোমার হচ্ছে পড়ার মানে খুবই কনফিউজ, তুমি কেমনে পড়বা না পড়বা, তোমাদের জন্য ডেডিকেটেড ভাবে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজাররা আছে। তাদের সাথে তুমি পার্সোনালি কথা বলে তোমার মনে যে কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার করতে পারবা। তার মানে তুমি স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছে, হ্যাঁ, স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছে তাদের সাথে তুমি কথা বলে তোমার পড়াশোনা রিলেটেড ব্যক্তিগত সমস্যাগুলো সলভ করতে পারবা। এটা বিব্রেনারে সম্ভব হচ্ছে, এবং তোমার যখনই মানে তোমার হেল্প লাগবে তখনই কিন্তু আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার তোমাকে সহায়তা করবে। সেকেন্ডলি, আমাদের বিবি অ্যাপের মধ্যে আমাদের যে এআই আছে, এই এআই এর সাথে তুমি কথা বলে রেগুলার তুমি তোমার পড়াশোনার ব্যাপারগুলোকে ঝালাইয়া নিতে পারবা। তোমার মনে কোনো কোশ্চেন আসছে, এগুলো তুমি এআই কে করতে পারবা। অবশ্যই এআই ক্ষেত্রে তথ্যগুলো যাচাই করে নিতে হয়, বাট সব সময় সে তোমার উত্তর দেওয়ার জন্য রেডি। বিব্রেনার অ্যাপের ভিতরে তোমরা এই এআই মানে তারা যেই প্রশ্ন করে হোক না কেন, সব প্রশ্নের উত্তর সে জানে। তোমরা তো অনেকে চ্যাট জিপিটি চেনো, এক্স্যাক্টলি ওই রকমই, ওইটাই আমাদের বিব্রেনারের মানে অ্যাপের মধ্যে সুন্দর করে ওইরকম আছে। তো ওইটাই তুমি কাজে লাগাবা তোমার পড়াশোনার ক্ষেত্রে। সেকেন্ডলি, আমাদের অ্যাপের মধ্যে সেলফ স্টাডি সেশন আছে। সেলফ স্টাডি, এই সেলফ স্টাডি সেশনটা তুমি গুছায়া কাজে লাগাইতে হবে, তাহলে তোমার পড়াশোনাগুলো কতটুকু আগাইছে আর কতটুকু আগায় নাই এটা তুমি ট্র্যাকে রাখতে পারবা, এটা তুমি হিসাব রাখতে পারবা। কোন কোন এক্সামগুলো নিজে প্র্যাকটিস করছো, কোন কোন অধ্যায়গুলো তুমি নিজে পড়ছো, এই ব্যাপারগুলো সুন্দর করে তোমার অ্যাপের মধ্যে থাকবে। এই কয়েকটা জিনিস যেহেতু তুমি একত্রে পাওয়ার কারণে তোমার প্রিপারেশনটা অনেকটা গুছিয়ে আসবে। কারণ দেখো, এই অ্যাডমিশন টেস্টের জার্নিটা অনেক বেশি পরিমাণ কম্পিটিটিভ, এখন অনেক বেশি কম্পিটিটিভ। আগে আজ থেকে 7-8 বছর আগে নার্সিং এর অ্যাডমিশন প্রিপারেশন, বা আগের 7-8 বছর আগে নার্সিং বাংলাদেশের প্রেক্ষাপটে একরকম ছিল না, এখন অনেক চেঞ্জ হয়েছে। অনেক ভালো ভালো স্টুডেন্ট এই সেক্টরে আসতেছে, এই সেক্টরের পটেনশিয়ালিটি আসতেছে, সরকার এখানে অনেক বেশি নিয়োগ দিচ্ছে, অনেক বেশি পরিমাণে তোমার হচ্ছে এখানে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। এই জন্য চারদিক থেকে অপরচুনিটি কিন্তু নার্সিং সেক্টরে আসতেছে। এই জন্যই কিন্তু স্টুডেন্টরা ভরসা পাচ্ছে যে না, তার ক্যারিয়ারের জন্য অনেকেই ভার্সিটির ওই বিভিন্ন সাবজেক্ট তার পছন্দ না হলে সে নার্সিং এ কিন্তু শিফট হচ্ছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইউর একটা সমান্তরালে চলা একটা ক্যারিয়ার। এটা এমন না যে ভার্সিটি না হইলে তুমি নার্সিং এ আসবে, ব্যাপারটা এরকম না। কেউ ভার্সিটির জন্য যাচ্ছে, কেউ নার্সিং এর জন্য আসতেছে, প্যারালাল ভাবে, সমান্তরাল ভাবে। এটা এমন না যে তোমার ভার্সিটি হয় নাই তারপর তুমি নার্সিং এ আসবে, ব্যাপারটা এরকম না। ইভেন অনেকেই ধরো হচ্ছে অনেকের মেডিকেলের ওইভাবে হেট্রিক ভাবে যে জিপিএটা লাগে, অনেক বেশি জিপিএ লাগে, তার 1 মার্ক কম আছে জিপিএ তে, ওই 1 মার্কের জন্য সে দিতে পারে নাই। ছেলেটা কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য, সে ওই 1 মার্কের জিপিএ এর জন্য মেডিকেল দিতে পারে না। তো সমস্যা কি? সে নার্সিং এ দিবে। এমন না যে সে মেডিকেলে মানে সে চান্স পায় নাই বলে এখানে আসছে, তার জিপিএ দ্বারা সাপোর্ট করে নাই বলে সে নার্সিং এ আসছে, বাট সে যোগ্য, সে মেডিকেলে পড়ারই যোগ্যতা সম্পন্ন একটা স্টুডেন্ট, বাট তার জিপিএ তাকে অ্যালাউ করে নাই, দ্যাটস ওয়াই সে নার্সিং এ পরীক্ষা দিচ্ছে। সো এই লেভেলের একটা প্যারামিটার। ওকে, আরেকটা বড় যে নার্সিং এর সুবিধাটা তুমি পাচ্ছ, যেহেতু নার্সিং এ ফার্স্ট টাইম তুমি এবার এসএসসি 25 ব্যাচ হলে তুমি নার্সিং এ ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, তারপরে তুমি সেকেন্ড টাইমার মানে এসএসসি 24 ব্যাচ হলে তুমি পরীক্ষা দিতে পারতেছো, বা তুমি যদি থার্ড টাইমার এসএসসি 2023 ব্যাচের হইলেও তুমি পরীক্ষা দিতে পারতেছো। তারপর নার্সিং এ এই থার্ড টাইম পর্যন্ত চালু আছে। অনেকে প্রথমবার দিয়ে চান্স পেয়ে যায়, যে বিএসসি দেয় সে বিএসসি রে চান্স পেয়ে যায়। নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার যে কোনো একটা দিতে হবে, হয় বিএসসি দোকান পরীক্ষা একই দিনে হবে, কোন এক শুক্রবারে একই দিনে পরীক্ষা হবে, হয় তুমি বিএসসি দিবা, নাহলে ডিপ্লোমা দিবা, নাহলে মিডওয়াইফারি দিবা। তিনটা একত্রে দেওয়া যায় না, যে কোনো একটা দিতে হয়। অনেক স্টুডেন্ট করে কি, প্রথম বছর হয়তো সে ডিপ্লোমা দেয় বা মিডওয়াইফারি দেয়, এরপরে সায়েন্স স্টুডেন্টের কথা বলছি, কারণ বিএসসি যেটা, বিএসসি তে পরীক্ষা দিতে পারে শুধু সায়েন্স স্টুডেন্টরা। প্রথম বছর তোমার হয়তো সে ডিপ্লোমা দিয়ে চান্স পাইলো, সরকারি দিয়ে চান্স পাইলো, দেখা যায় সে কোনো না কোনো নার্সিং ইনস্টিটিউটে ভর্তি থাকে, এরপর সে আবারও বিএসসির জন্য দেয়। তোমাদের একটা বিষয় জানা থাকা প্রয়োজন, তুমি যখন পাশ করে বের হবা, তোমার যেই হচ্ছে ডিপ্লোমা আর মিডওয়াইফারি, এই দুইটা ডিগ্রি এখন পর্যন্ত আন্দোলন চলতেছে, এখন পর্যন্ত এইটা হচ্ছে এইচএসসি সমমান।
ব্যাপারটা খুবই প্যাথেটিক যে তুমি ইন্টার পাস করার পরে ডিপ্লোমা মিডওয়াইফারি তুমি ডিগ্রি নিলা, তুমি একজন নার্স হলা, ডিপ্লোমা নার্স হলা, কিন্তু তোমার পর্যায়ে রাখছে এসএসসি এইচএসসি পর্যায়ে। এটা খুবই প্যাথেটিক, এটা নিয়ে আন্দোলন চলতেছে। সো আমরা আশা করি এটা নিয়ে ভালো কোনো এক সিদ্ধান্ত আসবে। কিন্তু বিএসসি ডিগ্রিটা যেটা, সেটা হচ্ছে তোমার ভার্সিটি ডিগ্রি সমমান। মানে ধরো ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা অনার্স করা স্টুডেন্ট যে লেভেলের সার্টিফিকেট পাচ্ছে, তুমিও সেম সার্টিফিকেট গুলোই পাবা। কারণ তুমি দেখবা ঢাকা ইউনিভার্সিটির মেইন যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে নার্সিং ফ্যাকাল্টি নামে একটা সেকশন আছে, এবং ওইখানে দেখবা যে অন্যান্য যে ঢাকা ইউনিভার্সিটি যে সাবজেক্ট গুলো পড়ে, ওই সাবজেক্ট গুলোর জন্য ওই একই ক্যাটাগরিতে বাটন অপশন আছে, ওদের ওয়েবসাইটে গেলে দেখবা। তার মানে বিএসসি নার্সিং অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত হচ্ছে। অন্যথায় ডিপ্লোমার মিডওয়াইফারিটা তুমি 3 বছর ভালো করে পড়াশোনা করার পরেও তুমি এইচএসসি লেভেলে থাকতেছো, এন্ড এইটা মেনে নিচ্ছে স্টুডেন্টরা, মেনে নেয়। কেন মেনে নেয়? কারণ মেনে নেয় ডিপ্লোমা মিডওয়াইফারি করার পরে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সে একটা চাকরি বাকরি পায়, তার চাকরি বাকরি পাওয়াটা তার জন্য তুলনামূলক সহজ হয়ে যায়। তাকে লম্বা অনার্স করার পরে কবে বিসিএস হবে, কবে একটা চাকরি হবে, এত সময় নষ্ট করার তার ওভাবে সুযোগ হয়ে ওঠে না। সবাই পরিবারের এইরকম লাক্সারি নাই যে বছরের পর বছর পোলাপান শুধু ওই চাকরির জন্য পড়তেছে, চাকরির কোনো খবর নাই। কিন্তু অন্যথা ডিপ্লোমা মিডওয়াইফারির ক্ষেত্রে তোমার মোটামুটি চাহিদা থাকে, প্রাথমিকভাবে তোমার স্যালারি কম থাকলেও আস্তে আস্তে এটা বাড়ে। হ্যাঁ, স্যালারি কম কোথায়, একদম মানে কিছু কিছু প্রাইভেট নার্সিং তোমার কিছু কিছু প্রাইভেট হসপিটালে আছে যেখানে খুব কম স্যালারিতে তোমার নার্সরা যুক্ত হয়, কিন্তু অনেক অনেক জায়গা আছে যেখানে তো একটু দক্ষ নার্স হইলেই কিন্তু তোমার অনেক ভালো স্যালারি পাওয়া সম্ভব, আর সরকারি ভাবে তো অনেক ভালো স্যালারি। তো দেখো এখানে কিন্তু মানে মুদ্রার এপিট ওপিট দুইটাই আছে। তোমরা নার্সিং এর প্রিপারেশন নেওয়া শুরু করছো, এখন এই অবস্থায় প্রাথমিকভাবে তোমার দুইটাই কিন্তু জানা থাকা লাগবে যে তুমি কেন পড়তেছো, কিসের জন্য পড়তেছো, যেটা পড়তেছো সেটার মার্কেট ভ্যালু কি, এই ব্যাপারগুলো সম্বন্ধে তোমার ক্লিয়ার থাকতে হবে। আমি কি একটু বুঝাইতে পারছি? বলো তো। ডেফিনেটলি আমরা আশা করি এই ডিপ্লোমা আর মিডওয়াইফারি ওদের সবাইকে আলটিমেটলি যাতে এইটা ডিপ্লোমা সমমান করে, এটাকে যাতে হচ্ছে এইচএসসি সমমান না রাখে। এখন বাংলাদেশের অনেক কিছুই কিন্তু মানে একবার যেটা চালু হয় ওটা অমনিই চলতেই থাকে, কেউ কষ্ট করে এটা পরিবর্তন করতে চায় না, মানে সহজে পরিবর্তন করতে চায় না। কিন্তু যথাযথ আন্দোলনের মাধ্যমে মানুষের, সাধারণ মানুষের যে দাবি, স্বাভাবিকভাবে একটা স্টুডেন্ট 3 বছর পড়াশোনা করবে, 3 বছর পড়াশোনা করার পর সে একদম মানুষকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত হবে। এই অবস্থায় যদি সে 3 বছর আগে যেই মানে তার লেভেলে ছিল, যে ডিগ্রি যেই এসএসসি সমমান ছিল, এখনো যদি সে লেভেলে থাকে, এই ক্ষেত্রে দেখা যায় তার মানসিকভাবে সে একটা হচ্ছে প্যারার মধ্যে থাকে যে ভাই আমি 3 বছর পড়লাম, এত কিছু জানলাম, এত কিছু পারি, আমি এখন ইনকামও করতে পারবো, কিন্তু আমার এখনো তো পর্যায়ে এসএসসি সমমান। তখন স্টুডেন্টরা যেটা করে, তারা 2 বছরের পোস্ট বেসিক নামে একটা তোমার হচ্ছে তোমার কোর্স করে, ডিগ্রি করে, ওইটা করলে সে তুমি বিএসসি সমমান হইতে পারো। তার মানে 3 বছর যাবে তোমার, যারা ডিপ্লোমা মিডওয়াইফারি তাদেরকে বলতেছি, 3 বছর যাবে তোমার হচ্ছে এই কোর ডিপ্লোমা মিডওয়াইফারি করার জন্য। পরবর্তীতে তুমি যদি চাও স্বেচ্ছায়, তখন তুমি ওই 2 বছরের পোস্ট বেসিক করতে পারো, পোস্ট বেসিক করে তখন তুমি বিএসসি সমমান হইতে পারো। এখন মজার যে বিষয়টা সেটা হচ্ছে তোমার বিএসসি তে তোমার আবেদনকারীদের বড় একটা অংশই থাকে যাদের প্রিপারেশন খুবই ভালো, এবং বিএসসি তে শুধু সায়েন্সের স্টুডেন্টরা দিতে পারে। এই খুবই ভালো প্রিপারেশনের কারণে অনেক স্টুডেন্টদের ভয় পায় যে ভাই কোনো মতে আমার সরকারি নার্সিং এ হলেই হলো, আমার মানে দ্রুত চাকরি পাওয়া দরকার। তাহলে তারাই কিন্তু হচ্ছে ডিপ্লোমাটা বেছে নেয়, যে যারা দ্রুত চাকরি পাওয়া যাদের অবশ্যই একটা টার্গেট, এই জন্য তারা ডিপ্লোমাটা বেছে নেয়। এরপরে কিছু স্টুডেন্ট থাকে যাদের দ্বারা মানে চাই যে চ্যালেঞ্জ নিব, যে আমার জিপিএ মোটামুটি ভালোই আছে, সো আমি আমার এই জিপিএ এবং আমি যদি বিএসসি মানে সায়েন্স স্টুডেন্ট, আমি বিএসসিটাই দিব, তারা সেটা করতে পারে। তবে বাংলাদেশে এখন এই নার্সিং সেক্টরে কিছু প্রাইভেট তোমার নার্সিং কলেজ ডেভেলপ হয়েছে, অনেকগুলো ভালো প্রাইভেট নার্সিং কলেজ আছে, বেশিরভাগই দেখা যায় কোনো ওইভাবে হচ্ছে নিয়ন্ত্রণটা প্রপারলি হয় না। এই জন্য স্টুডেন্টরা তুমি দেখবা যারা প্রাইভেট নার্সিং এ পড়ে, সেখানে অনেক স্টুডেন্টই কিন্তু হচ্ছে তোমাকে বলবে হ্যাঁ আসো আমার নার্সিং কলেজে আসো, বলবো আমার নার্সিং কলেজে আসো। কেন বলতেছে? কারণ আলটিমেটলি ওই স্টুডেন্ট গুলাই এক পর্যায়ে অন্য স্টুডেন্টদের টানার জন্য কাজ করতেছে। ব্যাপারটা এরকম না যে ওই প্রাইভেট নার্সিং কলেজ খুবই ভালো, ওইখান থেকে পড়লে ক্যারিয়ার অনেক ভালো, ব্যাপারটা এরকম না। ও জাস্ট তোমাকে ভর্তি করানোর জন্য ওইখানে ডাকতেছে। তার মানে এখানে একটা অরাজকতার একটা পরিস্থিতি চলতেছে। এই জন্য চলতেছে কারণ এখানে অনেক বেশি প্রাইভেট নার্সিং কলেজের অনুমোদন পাচ্ছে, অনুমোদন বেশি পাওয়ার কারণে মানটা ধরে রাখা কষ্টকর হচ্ছে। স্টুডেন্টরা এই জন্য কনফিউজড হয়ে যায় যে আমি যদি সরকারিতে না পাই, আমি প্রাইভেটে পড়বো। এখন এই প্রাইভেটে পড়তে হইলেও বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে প্রায়
3 লাখ থেকে 4.5 লাখ টাকার মতো প্রয়োজন হয়। এতগুলো টাকা তুমি কেন খরচ করবা যদি তুমি এখনই ভালো করে পড়ে সরকারিতে বিনামূল্যে পড়ার সুযোগটা পেয়ে যাও, রাইট? এবং তোমাকে সরকার আবার উল্টা উপবৃত্তির মতো করে তোমাকে টাকা দিবে, তাই না? বড় একটা অপরচুনিটি না? এই অপরচুনিটিটা তোমাকে নিতে হবে, কারণ এটা নিলে তোমার পরিবারের ওই 4 লাখ 4.5 লাখ টাকা এক্সট্রা খরচ হবে না। অনেকের পক্ষে এই 4 লাখ টাকা 4.5 লাখ টাকা দিয়ে প্রাইভেট নার্সিং এ পড়াটা আসলে অনেক বেশি লাক্সারি হয়ে যায়। আমি বলবো এই ক্ষেত্রে তোমার হাতে যেহেতু এখন পর্যাপ্ত সময় আছে, তোমার এখন মেইন ফোকাস হবে কিভাবে তুমি সরকারিতে পড়তে পারো, বিনামূল্যে পড়তে পারো, 1 টাকাও খরচ করতে হবে না। নিজের টাকা খাওয়াটাও ওইখানে কিছু খরচ থাকবে, সেটা যেখানে থাকো না কেন, উল্টা সরকার তোমাকে টাকা দিবে। তো মেইন ফোকাস এখন হওয়া উচিত এটা। আমার এই কথাগুলো বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কিনা? আমার এই কথাগুলো সুন্দর করে বুঝতে পেরেছো কিনা? কারণ এই কথাগুলো তোমার বোঝা দরকার। অ্যাডমিশন প্রিপারেশনের এই ফেজে এসে এই কথাগুলো তুমি যদি সুন্দর করে বুঝো, তাহলে তোমার পক্ষে তুমি যে গোলের দিকে আগায় যাচ্ছ, তোমার সামনে গোলটা ক্লিয়ার থাকবে। একটা মানুষ তখনই সেই গোলটা অর্জন করতে পারে যখন তার সামনে সেই গোলটা ক্লিয়ার ভাবে থাকে। তুমি নিজেকে আগামী 6 মাস পরে কোন জায়গায় দেখতে চাও? তুমি তোমাকে ধরো ঢাকা নার্সিং দেখতে যাচ্ছ, তুমি তোমাকে মিটফোর্ডে দেখতে পাচ্ছ, তুমি তোমাকে শেরেবাংলা নার্সিং এ দেখতে যাচ্ছ, চট্টগ্রাম নার্সিং কলেজে দেখতে যাচ্ছ, কোথায় তুমি তোমাকে দেখতে যাচ্ছ সেই সেই টার্গেটটা এখন তোমাকে ক্লিয়ার থাকতে হবে, এবং তুমি কেন নার্সিং এ পড়বা এই ব্যাপারটাও তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে। তুমি যদি শিওর না থাকো তোমার কেন নার্সিং এ পড়া উচিত, তাহলে তুমি 1 মাস পড়লা, 2 মাস পড়লা, 3 মাসের সময় আর পড়ার গতি পাবা না। তুমি ফাঁকিবাজি শুরু করবা, তুমি এক্সাম দিবা না, ক্লাস করবা না, তাহলে কিন্তু তোমাকে দিয়ে আর চান্স হবে না। তোমাকে দিয়ে ঠিক তখনই চান্স হবে যখন প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি তোমার দমটা ধরে রাখবা। তুমি তোমার দম ধরে রাখবা কিভাবে? যখন তুমি জানবা তুমি কেন পড়তেছো, কিসের জন্য পড়তেছো, কিসের জন্য এত রাত জেগে জেগে কষ্ট করে পড়তেছো, কিসের জন্য তুমি তোমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, তাও তুমি ঘুম থেকে উঠে পড়তে বসতেছো। এটার হোয়াইটা তোমার জানা থাকা লাগবে, এই কেনর উত্তরটা তোমার জানা থাকা লাগবে। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? ভেরি গুড। তার মানে তোমার হোয়াইটা তোমার ক্লিয়ার থাকা লাগবে। সেকেন্ডারি যে বিষয়টা দেখো, আচ্ছা তোমাদের জন্য যেটা বললাম, যে তোমাদের জন্য আমি বললাম না যে তোমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট আছে, আমাদের বিবিএনআর প্রিপারেশন নিলে সবচেয়ে বড় লাভ স্টুডেন্টের যেটা হয় সেটা হচ্ছে তোমাকে হয়তো আমরা মেইনলি প্রিপারেশন নেওয়া হচ্ছে নার্সিং এর জন্য, কিন্তু বোনাস ভাবে আমাদের এই প্রিপারেশন দিয়ে অনেক যতগুলো ভার্সিটি আছে ম্যাক্সিমাম ভার্সিটির জন্য কিন্তু খুব বড় একটা অংশের প্রিপারেশন তোমার হয়ে যাবে। আলাদা করে তোমাকে যে ওই ভার্সিটির জন্য কোনো কোচিং এ ভর্তি হতে হবে এমন না, জাস্ট ভার্সিটির জন্য যে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও বাজার থেকে ওই ভার্সিটি জাস্ট প্রশ্ন ব্যাংকটা কেনো, আর আমাদের রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে এগুলো মনোযোগ দিয়ে করলে ওই ভার্সিটিতে দেখবা যে নার্সিং এর পাশাপাশি ওই ভার্সিটিরও তোমার চান্স হয়ে যাচ্ছে। টু বি অনেস্ট, এই কাজটা যদি তুমি করতে পারো এটা তোমার জন্য অনেক বেনিফিটের, মানে খুবই উপকারী একটা কাজ হবে। এখন মজার বিষয় হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষাগুলো এই আমাদের যে রেগুলার আমাদের ইউনিভার্সিটি গুলো আছে এগুলার পরে হয়। অনেকে করে কি, অনেকে শুধুমাত্রই নার্সিং এ পরীক্ষা দেয়। আমি বলবো শুধু নার্সিং এ জাস্ট না দিয়ে তুমি অন্যান্য যে ভার্সিটি গুলো আছে তোমার যদি জিপিএ সেখানে অ্যালাউ করে তোমার সেখানে মানে পরীক্ষা দেওয়া উচিত। কেন উচিত? দেখো, নার্সিং এর ক্ষেত্রে ওই 1 ঘন্টা মাথা তোমার ঠান্ডা থাকতেছে কি থাকতেছে না এটা অনেকটা টাফ একটা বিষয়। সেই জন্য তোমার ওইটার জন্য ব্যাকআপ হিসেবে তোমাকে এই ভার্সিটি গুলোর জন্য সাহস করে, অনেকের সাহসে কুলায় না, ভাই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিব, ভাই আমি জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিব, অনেকের সাহসে কুলায় না। এই সাহস করো, সাহস করে নিজের জন্য আরেকটা অপশন রাখো। তুমি মেইন প্রিপারেশন নিবা নার্সিং এর জন্য, ওই পড়া দিয়েই তোমার ভার্সিটি যদি প্রস্তুতি হয়ে যায় তাহলে তুমি কেন পরীক্ষাটা দিবা না? তোমার যদি ওই ইউনিভার্সিটির ফর্ম তোলার সামর্থ্য থাকে, অনেকে পরিবারের সামর্থ্য থাকে না, সেটা আলাদা হিসাব, কিন্তু তোমার পরিবারে যদি সামর্থ্য থাকে একটা বিশ্ববিদ্যালয়ের ফর্ম তোলার, তাহলে তোমার অবশ্যই সেই অপরচুনিটিটা নেওয়া উচিত। কারণ আমরা বিবিএনআর যেভাবে পড়াচ্ছি এই পড়াটা দিয়ে নার্সিং এর তোমার প্রিপারেশন তো হচ্ছেই, পাশাপাশি ভার্সিটির জন্য বড় লেভেলের একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, এবং ম্যাক্সিমাম জিনিসই কিন্তু দেখা যাবে যে ভার্সিটিটাকে তোমাকে কভার করছে। তার মানে আলাদা করে তোমাকে ভার্সিটির জন্য কোনো কোচিং এ ভর্তি হওয়ার জন্য টাকা খরচ করতে হচ্ছে না, বিবিএনআর তোমাকে এটা প্রিপারেশন নেওয়াই দিচ্ছে এবং সেটা গুছানো ভাবে তোমাকে নেওয়াই দিতেছে। তুমি যদি আমাদের বিবিএনআর এর প্রশ্ন ব্যাংকটা দেখো সেখানে দেখবা তুমি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেওয়া আছে,
তুমি সেই প্রশ্নগুলো দেখো, তোমার কাছে বি ব্রেনারের বই আছে না, সেই প্রশ্ন ব্যাংকটা দেখো, তাহলে তুমি বুঝে যাবা যে ওই ভার্সিটির প্রশ্ন তো অনেক সহজ হয়, তো আমি তো দিতে পারি। সো তখন তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগবে। সো দ্যাটস এ গুড সাইন। এখন এইটা অবশ্যই করতে হবে তোমার আগে নিজের নাম্বার 1 গোলটা ফিক্স করে, যে তুমি আগে নার্সিং এর জন্যই ভালো করে প্রিপারেশন নিচ্ছ, তারপরে তুমি হচ্ছে সেকেন্ডারি হিসাবে তোমার জিপি তার দেশে অপশন আছে, এবার তুমি ইউনিভার্সিটিতে দাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি কি বুঝাইতে পারছি? আমার এই কথাটা তোমরা বুঝতে পারছো কিনা? ডান। এই তো বুঝতে পারছো, সাবাস। একজন জিজ্ঞেস করছো যে ভাই আমি যদি ভার্সিটিতে টিকি তাহলে কি নার্সিং এ ভর্তি পরীক্ষা দিতে পারবে না? অবশ্যই পারবা। তুমি ধরো তুমি মানে কি বলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো, এরপরে তোমার নার্সিং এর ভর্তি পরীক্ষা, হ্যাঁ তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চান্স পেয়েছো, আবার নার্সিং এও ভর্তি পরীক্ষা দিতে পারবা। নার্সিং এ ধরো তুমি ঢাকা নার্সিং এ চান্স পেয়ে গেছো, তোমার স্বপ্ন নার্স হওয়া, তো নার্সিং এ পড়বা। বাট ওই যে তোমার প্রোফাইলে তো আছে তুমি জাহাঙ্গীরনগরে চান্স পাইছো, তাই না? তো তোমার যদি যোগ্যতা থাকে, তুমি তো পড়তেছো, তোমাকে তো ব্রেনার ওইভাবেই তোমাকে তৈরি করতেছে, তুমি কেন পরীক্ষা দিবা না যদি তোমার ওই ফর্ম পূরণ করার টাকাটা তোমার থাকে? রাইট? আমি এটুকু তোমাদের বুঝাতে পারছি কিনা? এবং আরেকটা বিষয় হচ্ছে কি, গত বছর যারা বিবিএনআর আমাদের এখানে প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা তার পরে হয়েছিল, নার্সিং ভর্তি পরীক্ষার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়েছিল। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের জন্য আমরা অনেক প্রকারের সহায়তা করেছি, তাদের জন্য এক্সট্রা ক্লাস দিয়েছি, তাদের সলভ ক্লাস দিয়েছি, তাদের জন্য আলাদা করে আমরা গ্রুপ করে তাদেরকে মেন্টরিং করার ট্রাই করেছি। যারা গত বছর আমাদের স্টুডেন্ট আছো তোমরা তো জানো যে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার পরেও যে সকল স্টুডেন্ট বিবিএন থেকে আনফরচুনেটলি চান্স পাইতে পারে নাই, তাদেরকে আমরা ন্যাশনালের জন্য তাদেরকে আমরা প্রস্তুত করিয়েছি, ন্যাশনাল পড়াগুলো তাদেরকে আমরা গুছিয়ে দিতে হেল্প করেছি। আর এবার আমরা যেটা করতেছি, তোমার এই নার্সিং এর প্রিপারেশনের পাশাপাশি যাদের মোটামুটি রেজাল্ট ভালো, তাদেরকে আমরা ভার্সিটির জন্য প্যারালাল ভাবে সামান্তরিক ভাবে তাদেরকে সেটার জন্য আমরা প্রিপেয়ার করে দিচ্ছি, যাতে সে নার্সিং এর ফোকাসটা ঠিক রেখে সে যাতে অন্য রাস্তাগুলো ওপেন রাখতে পারে। ইনকেস কোনো দুর্ঘটনা, অনেক ভালো ভালো স্টুডেন্ট পরীক্ষার হলের 1 ঘন্টা মাথা ঠান্ডা রাখতে পারে নাই, একটুর জন্য নার্সিং এ চান্স মিস করছে, কিন্তু সে যদি অন্য রাস্তাটা খোলা রাখতো তাহলে সে কিন্তু খুব ভালো একটা জায়গায় চান্স পেয়ে যেত, কারণ সে ভালো স্টুডেন্ট মোটামুটি। এই জন্যই আমরা এই জিনিসগুলো নর্মালি আমাদের স্টুডেন্টকে একদম ফ্রিতেই আমরা এগুলো দেওয়া ট্রাই করব। এখন এগুলো আমাদের মেইন আগে যে টার্গেট নার্সিং এ তোমাকে ম্যাক্সিমাম নাম্বার পাওয়ানো, এইটা পূরণ করার পাশাপাশি আগাবে। এমন না যে আমরা 2 নৌকায় পা দিচ্ছি, আর না, আমরা নৌকা একটা দিয়ে আগাচ্ছি, এক নৌকায় বসেই আমরা আরেক নৌকা বানানোর প্রস্তুতি করতেছি, সিম্পল, যাতে তোমার ব্যাকআপ হিসাবে থাকে। এইটা তুমি বি ব্রেনারে খুব সুন্দর করে পেয়ে যাবা। তুমি ভর্তি হয়েছে নার্সিং এর জন্য, তুমি সেটা তো তুমি পাচ্ছই, ব্যাকআপ হিসাবে ভার্সিটির জন্য বড় একটা অংশে প্রিপারেশন পেয়ে যাবা, তোমার ওই ন্যাশনালের জন্য বড় একটা অংশের প্রিপারেশন তোমার কিন্তু এখানে আমাদের এই যে পড়ানোগুলো ভাইয়েরা যা পড়াচ্ছে এগুলোর মাঝখানে পেয়ে যাবা। ইভেন তোমার এই কিছু কিছু ভার্সিটির জন্য আমরা তোমাদেরকে হচ্ছে পিডিএফ আকারে তোমার হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশন গুলোও আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। মানে এই জিনিসগুলো কিন্তু আমরা তোমাদেরকে হচ্ছে মানে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। ওকে, নাইস। ভার্সিটি ফর্ম কত টাকা? এইটা তুমি ধরো হচ্ছে খুব সুন্দর করে যে ভার্সিটি গুলো আছে এখানে দেখো, আমি সবগুলো ভার্সিটি কিন্তু এখানে দেওয়া আছে, মোটামুটি তোমার কত থেকে রিকোয়ারমেন্ট কি দেখো সব দেওয়া আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিইউপি, গুচ্ছ, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে দেখো বিইউপি। হ্যাঁ, এই সব জিনিসগুলো কিন্তু তোমার এখানে আলটিমেটলি একটা স্টুডেন্টের ওভারঅল প্রিপারেশন নিতে যতটুকু তাদের হেল্প লাগে এই ব্যাপারগুলো নিয়ে আমরা স্টুডেন্টদের সহায়তা করার ট্রাই করব। তাদেরকে মানে ওইটার উপরে স্পেশাল ক্লাস দিয়ে, ওইটার উপরে তাদেরকে যথাযথভাবে গাইডলাইন দিয়ে তাদেরকে আমরা সহায়তা করার ট্রাই করব। দিস ইজ আওয়ার টার্গেট। আমি এইটুকু তোমাদের মনে বুঝাইতে পারছি। সেকেন্ডারি ভাবে তোমাদের যে আরেকটা প্রশ্ন থাকে যে ভাইয়া জিপিএ ব্যাপারটা নিয়ে একটু কথা বলে দিই। হ্যাঁ, আগে জিপিএ ব্যাপারটা নিয়ে একটু কথা বলে দেই। একটু পানি, আমি জিপিএ ব্যাপারটা নিয়ে একটু কথা বলে দিই। দেখো, তোমরা জানো যে তোমার হচ্ছে এই নার্সিং এ টোটাল 150 মার্কের তোমার ভর্তি পরীক্ষা হয়। 150 মার্কের মধ্যে তোমার 100 মার্ক থাকে, রাখেন 150 মার্ক থাকে তোমার এমসিকিউ, আর তোমার এই 50 থাকে হচ্ছে আপনার জিপিএ থেকে। এই জিপিএ থেকে এসএসসি যে জিপিএ সেটাকে 5 দ্বারা গুণ, তারপরে আবার এসএসসি যে জিপিএ সেটাকে 5 দ্বারা গুণ,
এবার দেখো, ধরো তোমার এসএসসি তে জিপিএ আছে তোমার 3, তাহলে এটা 5 দ্বারা গুণ দাও, 3 5 15। এইচএসসি তে জিপিএ ধরো তোমার 4, তাহলে সেটাকে 5 দ্বারা গুণ দাও, 20। তাহলে কত হইলো? 5 আর 3, 35। টোটাল 50 মার্কের মধ্যে জিপিএ মানুষের মধ্যে তুমি পাইলা 35। তাহলে তোমার কত নাম্বার কম আছে? ঘাটতি আছে কত? 15 তোমার ঘাটতি আছে। তাহলে এখন তোমার হাতে এখনো কিন্তু হচ্ছে সুযোগ আছে। তুমি যদি পরীক্ষায় 100-র মধ্যে 100 পাও, কথার কথা 100-র মধ্যে তুমি 100 পাও, তাহলে তুমি মোট পাইলা কত? 115। ওকে, এখন একটা স্টুডেন্ট এখানে তোমার তার জিপিএ, ধরো জিপিএ তার 50, কিন্তু সে এখানে পাইলো 70, তাহলে তার কত হয়ে যায়? সেখানে 70 পাইছে, তার জিপিএ হচ্ছে তোমার 50, তাহলে এখানে তার চলে আসে তোমার 120। এই জন্যই বলে জিপিএ ভালো থাকলে বড় সুবিধা কি, তুমি 100-তে 100 পাইছো কিন্তু জিপিএ 15 অনেক কম, এজন্য তোমার কিন্তু দেখো ও মানে কম নাম্বার পাইয়াও ও কিন্তু চান্স হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? কত হয়েছে? না, তো বিয়োগ দিয়েছি, 50 থেকে 35 বিয়োগ দিয়েছি, 15 না? বুঝতে পারছো? এইটুক বুঝতে পারছো কিনা বলো? $135 কোনটা? ও আচ্ছা আচ্ছা, এটা 135, সরি এটা 135, খেয়াল করি নাই, 135। আচ্ছা, ধরো এইটা হতে দেন, 100-তে তো 100 কেউ পায় না, তখন এখানে তোমার দেখা যায় অনেকে জিপিএ ভালো বাট নাম্বার কম পাইছে, এই কারণে দেখা যায় যে তোমার ওই যে হচ্ছে জিপিএ কম নাম্বার বেশি তার চেয়েও আগায়া যায়। তার মানে জিপিএ তে নাম্বার বেশি পাওয়াটা বড় একটা আশীর্বাদ। আমি কি বুঝাতে পারছি? মেইন উদ্দেশ্যই হচ্ছে জিপিএ তে নাম্বার যে বেশি পায় সে একটা বড় অ্যাডভান্টেজ পায়। এখানে আমার বোঝানোর মেইন কথাই হচ্ছে যে জিপিএ তে নাম্বার একটু বেশি পায় সে একটা এক্সট্রা সুবিধা পাবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, 135 ঠিক করে দিছি বাবা, ঠিক করে দিছি, আমি খেয়াল করি নাই। তার মানে জিপিএ তে তোমার যাদের জিপিএ একটু ভালো তারা একটা সুবিধা পাবে। এখন জিপিএ তে ভালো হওয়া সত্ত্বেও অনেক স্টুডেন্ট, হ্যাঁ আমার জিপিএ তো অনেক ভালো, আমার চান্স হয়ে যাবে, তারা প্রিপারেশন কম নেয়, তখন আলটিমেটলি তারা এই নাম্বারে মানে ধরা খায়। এই ধরো এই যে নাম্বার তখন ধরো 60 পায়, পরে নাই ভালো করে, পাইলো 60, ও হলো 110, তাহলে ও তো চান্স মিস। তার মানে দেখো জিপিএ দুইটাতেই তোমার এ প্লাস, কিন্তু ভালো করে পড়ে নাই, পাইছে 60, ও তো পাবে 110, ও তো চান্স পাবে না। আর ওর হচ্ছে জিপিএ খারাপ, হ্যাঁ জিপিএ খারাপ, ও পায় গেছে হচ্ছে তোমার 135, তার মানে ও তো চান্স পাবে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এবার আসো, এখন এই ব্যাপারটা সবাই এখন আমাকে তোমরা আগে দেখি, এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা তোমার টোটাল জিপিএ নাম্বার একটু কমেন্টে জানাও তো, কার জিপিএ কত, কার জিপিএটা কত একটু কমেন্টে জানাও। রেখা 50-এর মধ্যে 42.5, ফাইজা রুজা আসো 41.65। ভাই আগে নার্সিং হবে না ন্যাশনাল হবে? নার্সিং এ হয়, গত বছর নার্সিং এ আগে হয়েছে 38.75। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে স্যার আমার 38 আছে, মানে ওর জিপিএ থেকে 38 আছে, তাহলে ওর কত পাইতে হবে? দেখো এখন এটা ডিপেন্ড করে কোশ্চেন কঠিন হইতেছে না সহজ হইতেছে। কোশ্চেন হার্ড হইতে পারে, কোশ্চেন আবার ইজি হইতে পারে। কোশ্চেন হার্ড না ইজি, হ্যাঁ দেন, কোশ্চেন হার্ড না ইজি এটার উপর ডিপেন্ড করে। যদি কোশ্চেন ইজি হয় তাহলে তোমাকে অনেক বেশি নাম্বার পাইতে হবে। তার মানে ধরো হচ্ছে মিনিমাম তোমার 120 পাইলে চান্স, তোমার অলরেডি তোমার আছে কত 38, তাহলে এবার তুমি বিয়োগ দাও। এটা ধরো প্রশ্ন সহজ, তাহলে তোমার আর কত পাওয়া লাগবে বলেন ভাই, বিয়োগ দেন কত? 82। তার মানে তুমি পরীক্ষায় 82 নাম্বার পাইলে তুমি চান্স পাইয়া যেতেছো। ওকে, এবার
ধরো তুমি পরীক্ষায় পাইলা কি, তুমি পরীক্ষায় পাইলা 82 নাম্বার, কিন্তু তোমার জিপিএ 38 নাই। ধরো তোমার জিপিএ আছে তোমার ধরো 30, তাহলে এখানে কত হবে? 2 যোগদান কত হয়েছে ভাই? 112। 112। এখন দেখো এই 112 দিয়ে কিন্তু তোমার তেমন চান্স হইতেছে না। তার মানে দেখো জিপিএ অনেক বেশি কম যদি হয়ে যায় তখন কিন্তু তোমার নাম্বার ওই সম নাম্বার দিয়ে চান্স হবে না। তখন এখানে তোমার নাম্বার হইতে তোমার 90 পাইতে হবে, তোমার 90 পাইতে হবে, এটা 90 বানাইতে হবে। তখন যে তুমি পাবা কত? তখন যে তুমি এই 20 বা 120। তার মানে তোমার যদি জিপিএ নাম্বার কম থাকে তোমার এমসিকিউ নাম্বার বেশি তুলতে হবে। তোমার জিপিএ নাম্বার যদি বেশি থাকে এমসিকিউ নাম্বার তারপরও বেশি তুলতে হবে, কারণ তুমি জানো না তোমার সাথে যারা পরীক্ষা দিচ্ছে তারা খারাপ পরীক্ষা দিচ্ছে না ভালো দিচ্ছে। তা তুমি যেটাই করো না, তোমার জিপিএ যতই থাকুক না কেন এইটার উপরে আর কোনো কন্ট্রোল নাই, এই হাত এখানেই। তুমি এবার যত পারো নিজের 100-র মধ্যে কত বেশি নাম্বার তুলতে পারো এটার দিকে ফোকাস করবা। আমি কি এইটুকু বুঝাইতে পারছি? এইটুকু বুঝাইতে পারছি? তোমার এখন টার্গেট হবে তোমার যেই নাম্বারটা সেটা থেকে কত বেশি নাম্বার পাওয়া যায়, কত বেশি নাম্বার পাওয়া যায়। এবার আসো এখানে একটা ট্রিক্স আছে বিএসসি দের ক্ষেত্রে আর ডিপ্লোমা মিডওয়াইফারিদের ক্ষেত্রে একটু আলাদা। তোমার এই বিএসসি দের জন্য জিপিএ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জিপিএ এর 0.5 মার্ক তারতম্য অনেকে চান্স পাওয়া না পাওয়া নির্ধারণ করে দেয় এই বিএসসির ক্ষেত্রে। ডিপ্লোমার ক্ষেত্রে মোটামুটি একটা স্টুডেন্ট যদি গড়ে 30 জিপিএ থাকে, মোটামুটি সে যদি এই তোমার 70 থেকে 75 এর গড়ে থাকে এভারেজে, তার কিন্তু চান্স পাওয়ার বড় একটা সুযোগ থাকে। একদম এটা এভারেজ, আমি একদম মিনিমাম ধরে বলতেছি, এইরকম রেঞ্জ যদি কেউ তুলতে পারে। এখন ডেফিনেটলি তোমার ট্রাই থাকবে তুমি কিভাবে তোমার 90-র উপরে নাম্বার তুলবে, কারণ বাবা তোমার জিপিএ কম, তোমার এসএসসি মিলে 30 আছে, তোমার টার্গেট থাকতে হবে তুমি কেমনে 90 প্লাস রাখবা। তুমি 70 টার্গেট লাগলে মেইন ভর্তি পরীক্ষায় অন্তত 10 কম পাবা, এটা ধরে রাখো। তুমি যেটা টার্গেট করবে তার চেয়ে 10 কম পাবা। আর তুমি যদি ধরো এখানে 90 টার্গেট করো, তুমি যদি এখানে 85ও পাও তাহলে তোমার 30 আর 85, তাহলে 85 ধরো পাইলা, 90 টার্গেট করলা পাইলা 85, আর তোমার জিপিএ আছে 30, তাহলে কত হইলো? 5 115। 115 তোমার চান্স হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? এইটা নিয়ে অনেক স্টুডেন্টদের অনেক কনফিউশন ছিল। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যাদের অপশনালে ফেল আছে তারা নার্সিং এ পরীক্ষা দিতে পারে, তবে সেই অপশনালটা বায়োলজি হওয়া যাবে না। তোমার ধরো অপশনাল হায়ার ম্যাথ ওইখানে ফেল আছে, তুমি পরীক্ষা দিতে পারবা, টেনশন নাই। নার্সিং এ এইরকম কোনো স্ট্রিক্টনেস নাই, কোনো ইফেক্ট পড়বে না। ওকে, এখন তোমার ওই টার্গেট 100 রাখতে হবে। কেন? নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি কেন 100 টার্গেট রাখবা বাবা? কারণ তোমার নার্সিং এ কোনো নেগেটিভ মার্কিং নাই, কোনো নেগেটিভ মার্কিং নাই, এই জন্য তুমি 100 টার্গেট রাখবা। বুঝতে পারছো? দেখো এখানে দেখি কার কার টার্গেট 100, দেখি সবাই একটু কমেন্টে জানাও। ইস্টার জাহান সৃষ্টি, কার কার টার্গেট 100? আমি তোমাদের ব্যাপারগুলো একদম পানির মতো ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করছি, কারণ একটা স্টুডেন্টের গাইডলাইন দেওয়ার মেইন বিষয় হচ্ছে তোমাকে যত ক্লিয়ার করে তোমাকে আমি বুঝাই দিতে পারবো তোমার পক্ষে বাস্তবায়ন করা তত সহজ হয়ে যাবে। একজন বলছে ভাই 42 পাইলে কত মার্ক পাইতে হবে? ভাই আমি তোমাকে জাস্ট একটা নাম্বার দিয়ে দেই, তোমার যদি এটা বিএসসি হয় তুমি এটা ধরে রাখো যে 110 থেকে 115, এইটা। তোমার যদি ডিপ্লোমা হয় তুমি এটা এমনি ধরে রাখো 105 থেকে 115। তোমার যে আমার এমসিকিউ আর জিপিএ মিলে এটা এমনি মোটামুটি ধরে রাখো, এটা ধরে মোটামুটি আগাইতে পারো। বুঝতে পারছো? এটুক বুঝছো কিনা বলো? টোটাল টোটাল মানে সেই 150-এর মধ্যে বলতেছি, 150-এর মধ্যে যদি তুমি 110 পেয়ে যাও বিএসসিতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 115 পারে তো অনেক অনেক বেশি। 150-এর মধ্যে তুমি যদি 105 থেকে 115-এর মধ্যে পাও ডিপ্লোমা মিডওয়াইফারিতে তোমার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। বুঝতে পারছো আমি এইটুক বুঝাইতে পারছি কিনা?
না একদম বলতে পারে জিপিএ 40, তাদের কি? তুমি এটার সাথে হিসাব করে দাও, তোমার জিপিএ 40, ধরো পাইতে হবে 110। আমি তো রেঞ্জটা দিয়ে দিছি, 110 থেকে 115 বিএসসির জন্য, ডিপ্লোমার জন্য 105 থেকে 115। আমি একটা রেঞ্জ দিয়ে দিলাম তোমার বোঝার সুবিধার্থে, তুমি যে উত্তর চাচ্ছ সেটা সুবিধার্থে। ধরো 110 পাইলে চান্স, তোমার অলরেডি 40 আছে, তাহলে তোমার কত পাইতে হবে তুমি বের করো, তুমি নিজে বের করেই দেখো। 110 পাইলে চান্স হবে, রেঞ্জটা দিলাম, তোমার অলরেডি জিপিএ আছে 40, তাহলে নিজে বিয়োগ দিয়ে বের করো। ক্লিয়ার কি না বলো বাবা? তোমার আমি মেইন উদ্দেশ্য ছিল তোমাদেরকে এসে ক্লিয়ার করা। তোমরা যারা বিবিএনআর ভর্তি হয়েছে তো হইছই, যারা হও নাই তাদের ভিতরে অনেক স্টুডেন্ট গাইডলাইন প্রপারলি পাচ্ছ না, তারাও যাতে অন্তত গাইডলাইন পেয়ে নিজের মতো করে পড়ে চান্স পাইতে পারো। এই জন্য কিন্তু এগুলো সব দেখাই দিতেছি যে তুমি বিবিএনআর হয়তো বা তোমার ভর্তির সামর্থ্য নাই, তুমি নিজে নিজে পড়তেছো, তাও যাতে তুমি একটা প্রপার গাইডলাইন পাও। এই জন্য কিন্তু ব্যাপারগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিতেছি। ওকে, আচ্ছা, ঢাকা নার্সিং এ কত লাগবে? যত ম্যাক্স চিন্তা করতে পারো, যত সর্বোচ্চ যত প্রিপারেশন নিতে পারো, সর্বোচ্চ যত, ডেফিনেটলি সর্বোচ্চ নাম্বারটাই তুমি চিন্তা করতে হবে। 150 এর মধ্যে তোমার অল টাইম টার্গেট থাকবে কেমনে 130 এর উপরে রাখা যায়, এমনি তুমি টার্গেট রাখবে 125 এর ঘরে রাখা যায়, 130 25 এরকম ঘরে রাখা যায়, তখন তুমি একদম টপ সারি নার্সিং গুলো তুমি টার্গেট করতে পারবা। হ্যাঁ, আরেকটা হচ্ছে যত বেশি নাম্বার পাবা তত ভালো নার্সিং কলেজে চান্স পাবা। তো নাম্বার যত বেশি তুলবা, এটাই হবে তোমার মেইন কথা। যত বেশি নাম্বার পাবা তত ভালো নার্সিং কলেজ তুমি পাবা, নাম্বার যত বেশি পাবা তোমার তত ভালো নার্সিং কলেজে তুমি চান্স পাবা। তাহলে এবার তুমি নিজের জন্য ক্যালকুলেট করতে পারতেছো তো যে তুমি ঠিক কত পাইলে তোমার জন্য প্রিপারেশন গুছায় নিতে পারবা। আলটিমেটলি এখন মেইন যে কথা সেটা হচ্ছে তোমার জিপিএ এর উপরে এখন আর কোনো মানে কন্ট্রোলার নাই। জিপিএ যতই থাকুক না কেন, তোমার এখন মেইন ফোকাস হবে 100 এর মধ্যে কত পাওয়া যাচ্ছে। এটার জন্য কিন্তু বিব্রেইনার তোমাকে পূর্ণাঙ্গভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে। একটা বিষয় দেখা দেয়, কালকে তোমাদের অনেকেই হচ্ছে, আমরা কালকে একটা ক্লাস নিয়েছিলাম না, কালকে আমরা একটা ক্লাস নিয়েছিলাম তাই না? বিব্রেইনার ওয়েবসাইটে যাচ্ছি, সো এখানে তো আমাদের বিব্রেইনার ওয়েবসাইট সব সুন্দর করে দেওয়া আছে। ড্যাশবোর্ডে চলে যাবা, ড্যাশবোর্ডে আসার পরে মাই কোর্সে আসার পরে আমরা ধরো সেকেন্ড টাইমের ব্যাচের জন্য ডিপ্লোমাতে কোর্স, তাই না? এখানে আমাদের সাধারণ বিজ্ঞানের জন্য দাগানো বই আছে। সাধারণ বিজ্ঞান কই? উপরে গেছে, এই যে দাগানো বই সাধারণ বিজ্ঞান। দেখো এইরকম ভাবে দাগানো জিনিস তোমার যদি থাকে তা তুমি কেন নাম্বার কম পাবা? দেখো আমি জাস্ট দেখাই দিচ্ছি, তুমি জাস্ট দেখো এরকম ভাবে তোমাকে আমি যদি সব দাগাই দিই, দেখো আমি সব লিখে দিছি যে কিসের হবে কি রোগ হয় না হয়, এভাবে সব লিখে দিছি। একটা স্টুডেন্টের যদি পড়াশোনা গুলাকে ধরে 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 দাগায় দেওয়া যায়, এগুলা বিভিন্ন অ্যাপের মধ্যে সব দেওয়া আছে, তাহলে একটা স্টুডেন্ট কেন চান্স পাবে না? কেন সে হচ্ছে তোমার 90 ঘরে নাম্বার পাবে না? ডেফিনেটলি পাবে, কারণ এখানে এত সুন্দর করে এগুলো সবগুলা লাইন বাই লাইন অ্যানালাইসিস করে করে তোমাকে এক্সট্রা কি ইনফরমেশন লাগবে না পারবে সেই জিনিসগুলো গুছাইয়া দিছি না এগুলো আমরা। তাহলে একটা ডিপ্লোমা বা মিডওয়াইফারি স্টুডেন্ট সে যে টেনশন করবে, সব টেনশন তো আমরা কমাই দিছি, সবই তো আমরা লিখে দিছি, এক্সট্রা কি ইনফরমেশন লাগবে সবগুলো তো আমরা এখানে গুছাই দিছি। এবং হাতে লিখে নোট আকারে যে টেকনিক ছন্দমন্দ লাগে এগুলো সব নিজেদের মতো করে হাতে হাতে লিখে দিছি, যাতে জিনিসটা পড়ে তুমি ভালো করে বুঝতে পারো। আমি কি বুঝাতে পারছি? তো এই জিনিসগুলো যদি তোমার সুন্দর করে গুছানো থাকে তাহলে তোমার পক্ষে ভালো করা কিন্তু মানে কঠিন কিছু হবে না। তুমি খুব সুন্দর করে কিন্তু বেশি নাম্বার তুলে ইনশাল্লাহ সরকারি নার্সিং পেয়ে যাবেন। তোমার জন্য সব কিছু আছে। এখন শুধু এরকম করে না, তো এরকম করে তোমার অন্যান্য তুমি অধ্যায় দেখো, ধরো তোমার হার্ট, হৃৎপিণ্ড, তুমি এটা দেখো, প্রত্যেকটা অধ্যায় তোমার জন্য যেভাবে আমরা সুন্দর করে গুছিয়ে দিছি যে কোন লাইন পড়বা, কিভাবে পড়বা, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা 5 স্টার, কোনটা 3 স্টার, কোনটা এক্সাম নাইট টপিক, এগুলো সব সুন্দর করে মার্ক করে 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 তোমাদের জন্য আমরা এখানে গুছিয়ে দিছি। এবং এইটার আলোকেই কিন্তু তোমাদেরকে যেগুলো আমরা হাতে লিখে পড়াচ্ছি, এগুলো যদি তুমি শেষ করতে পারো ভাই, এরপরে আর তেমন তোমার আর হচ্ছে কঠিন কিছু লাগার কথা না। তোমার পক্ষে কিন্তু খুব ভালো করে এক্সাম দিয়ে ভালো নাম্বার তোলা সম্ভব, অনেক ইজি। তার মানে তুমি যদি প্রপারলি একটা প্রিপারেশন নিতে পারো এবং তোমার যদি প্রপার একটা গাইডলাইন থাকে, তাহলে তোমার পক্ষে ওই 100 এমসিকিউর মধ্যে 90-র উপরে নাম্বার তোলা কঠিন কিছু হবে না। বাট ইউ অ্যাকচুয়ালি নিড, তুমি কি পড়তেছো, কতটুকু পড়তেছো, বুঝতে পারছো? এবার আরেকটা বিষয় আমি তোমাদেরকে দেখাই দেই। তোমরা জানো বিবেনার আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ অ্যাপ। তুমি কতটুকু পড়তেছো, ধরো তুমি
কি বলে তুমি একটা ব্যাচের স্টুডেন্ট, সো তোমার প্রোগ্রেস কি সেটা তুমি পেয়ে যাবা এই যে মাই প্রোগ্রেসে। তুমি কতটুকু পড়াশোনা করতেছো সেটা শুধু পড়াশোনা করলে হবে না, তোমার প্রোগ্রেসটাকে তোমার ট্র্যাক করতে হবে। ব্যাচের ভেতরে তোমার র্যাঙ্ক কেমন, তোমার সাথে যারা ক্লাস করতেছে তারা কেমন করতেছে, তারা কেমন নাম্বার পাচ্ছে, আর তুমি কেমন নাম্বার পাচ্ছ, এই ব্যাপারটা তোমাকে সবসময় নজরে রাখতে হবে। তুমি প্রোগ্রেস কার্ডে ক্লিক করলে তুমি তোমার পারফরমেন্স গুলো দেখতে পারবা যে তুমি কোন এক্সামে তুমি কত নাম্বার পাইছো, কোনটা এক্সাম দিছো কি দাও নাই। এখানে সেই ব্যাপারগুলো যে ধরো এই এক্সামে 45 হাইয়েস্ট, তারপর এক্সামে 46 হাইয়েস্ট, তো দেখতে পাচ্ছ এই এক্সাম গুলো সব সিরিয়াল করে দেওয়া আছে, কোন এক্সামে কি আছে না আছে। তুমি কি অংশগ্রহণ করছো? না, তুমি অংশগ্রহণ করলে তোমার নাম্বারটা এখানে থাকতো। তারপর যদি না দিয়ে থাকো, তুমি যদি এক্সাম না দিয়ে থাকো, তুমি সেখানে গো টু এক্সামে দিয়ে এক্সামটা দিয়ে ফেলবা। তাহলে এইরকম করে তোমার পড়াটা সব সুন্দর করে ট্র্যাকিং এ থাকবে যে তুমি কোন পরীক্ষা দিছো কি দাও না, কত কত পরীক্ষাগুলো তোমার এখানে সুন্দর করে হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ কত কত তোমার এক্সাম, এগুলো এক একটা এক্সামে এক একটা এক্সামের মধ্যে অনেক অনেক কোশ্চেন। এই সব প্রশ্ন যদি একটা স্টুডেন্ট ভালো করে পড়ে ফেলতে পারে, তার পক্ষে ভাই 90 থেকে 100 তোলা কঠিন কিছু না। সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে গুছিয়ে দিয়েছি। আলটিমেটলি তোমার প্রিপারেশনের জন্য সকল সাবজেক্টের যত রিসোর্স লাগে সব রিসোর্স কিন্তু আমরা তোমাদের জন্য ম্যানেজ করে দিছি, সব রিসোর্স ম্যানেজ করে দিছি। এবার আলটিমেটলি দেখো এখানে কত রিসোর্স গুলো তোমার দেওয়া আছে এবং কোনটায় কে কত করে পাইতেছে, হ্যাঁ এগুলো সব দেখতে পাচ্ছ যে হাইয়েস্ট যে পাচ্ছে সে কেমনে হাইয়েস্ট পাইতেছে, তোমার র্যাঙ্ক কত, এক্সামে তোমার র্যাঙ্ক কত, এটা তুমি বুঝতে পারতেছো। এবার তুমি চলে আসো ব্যাচ র্যাঙ্ক, তোমার ব্যাচের মধ্যে তোমার পারফরমেন্স কেমন। ধরো আমার ব্যাচে আমার পারফরমেন্স ডাক্তার মনিরুদ্দিন তামিম আন্ডা, মানে 0-0, মানে আমি খুবই খারাপ স্টুডেন্ট, এই জন্য আমার 0-0। তুমি ভালো স্টুডেন্ট, তুমি রেগুলার ক্লাস করতেছো, রেগুলার এক্সাম দিতেছো, তোমার এখানে র্যাঙ্ক ভালো থাকবে। যেমন হাবিবা পটুয়াখালী, ওর কিন্তু দেখো কত টোটাল 3260 ওর হচ্ছে র্যাঙ্কিং, ও অনেক ভালো পারফর্ম করছে। তারপর নুসরাত জাহান নরিন, দেখো এখানে কিন্তু র্যাঙ্কিং দেখতেছো, সব স্টুডেন্ট র্যাঙ্কিং গুলা দেখা যাচ্ছে। তোমার ব্যাচে তুমি যদি ভালো করো সেই র্যাঙ্কিং এখানে থাকবে, তার তোমাকে অল টাইম ভালো করার জন্য একটা উদ্দীপনা কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, এন্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? সেকেন্ডলি তুমি যেটা জিনিসটা দেখবা সেটা হচ্ছে তোমার পরিসংখ্যান, তোমার ওভারঅল পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স এখন কত পার্সেন্ট তুমি পারফর্ম করো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা, যে ভাই আমি চান্স কতটুকু সম্ভাবনা কি, তুমি এখানে চলে আসো, এখানে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ দেখো তুমি টপ পারফর্মিং এর মধ্যে তোমার ওভারঅল পারফরমেন্স কেমন হচ্ছে। এবার যদি তুমি চিন্তা করো, তুমি যদি সেলফ স্টাডিতে চলে আসো, সেলফ স্টাডি একদম এখন জিজ্ঞেস হচ্ছে ভাইয়া পরীক্ষাটা কবে হবে বলে দিলে ভালো হইতো। আমাদের বিএনএমসির প্রধান বানায় দিলে আমি এক কাজ করতাম, 2025 সালে হয়তো এত সালে, 2026 এত, 2027 এত, 28 এত সব লিখে একটা লিস্ট আকারে প্রকাশ করে দিতাম, তাহলে পোলাপান আর টেনশন করতো না, তাহলে পোলাপান শুধু পড়ালেখা করতো আর ওরা ডেট দিত। টু বি অনেস্ট, তোমার এক্স্যাক্টলি কবে তোমার এই নার্সিং ভর্তি পরীক্ষা হবে এটা পুরোটা ডিপেন্ড করবে বাংলাদেশের মানে ওভারঅল পলিটিক্যাল স্টেবিলিটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর উপরে। সেই হিসাব যদি বলি, তুমি এইটুকু আশা করতে পারো ফেব্রুয়ারি মাসের দিকে তোমার নার্সিং এর সার্কুলার প্রকাশিত হইতে পারে এবং তোমার মার্চ অথবা এপ্রিল মাসে গিয়ে সেই ভর্তি পরীক্ষাটা হইতে পারে। পুরোটাই একটা সম্ভাবনাময় কথা, এটার কোনো গ্রাউন্ড বেসিস নাই, বিগত বছরগুলোর আলোকে এটা বলা যায়। তোমাকে আমরা বি ব্রেইনার কোন তার টার্গেট রাখে পড়াচ্ছি, আমরা তোমাকে যাতে হচ্ছে ফেব্রুয়ারির আগেই তোমার সব সুন্দর করে প্যাকেট করে পড়ানো শেষ করতে পারি। এরপরে যেদিন পরীক্ষা হওয়ার হোক আমরা তোমাকে বারবার রিভিশন দেওয়াতে থাকবো। তো আমাদের টার্গেট হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে করা। ভাইয়া নভেম্বর মাসে কি নার্সিং ভর্তি পরীক্ষা হবে? বেটা নভেম্বর মাস তো আর ওই 3-4 দিন পরে, নভেম্বর মাস 3-4 দিন পরে নার্সিং ভর্তি পরীক্ষা হবে, যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় নাই, হ্যাঁ কিছু পরীক্ষা হয় নাই। তার মানে এরকম মানে উজবুক মার্কা কথা বললে হবে না, তোমাকে বুঝতে হবে বাস্তবতার নিরিখে। তোমার ফেব্রুয়ারি মাসে সার্কুলার দিলে তার 1 মাস বা 1.5 মাস পরে নার্সিং ভর্তি পরীক্ষা হয়। ফেব্রুয়ারি মাসে যদি নার্সিং এর ভর্তি সার্কুলার দেয় তো তোমার মার্চ অথবা এপ্রিলের দিকে হইতে পারে, সবচেয়ে পিছালে মে মাসে হয়তো বা যাইতে পারে, কিন্তু এপ্রিলের মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর নার্সিং এ আবেদনের ক্ষেত্রে কলেজ চয়েস কিভাবে দিতে হয় এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিটেলসে হচ্ছে সুন্দর করে দেখাই দিব, আমরা রেগুলার সেশন নিয়ে সেগুলো দেখাই দিব। আচ্ছা, একটু আমাকে বলো তোমাদের ভিতরে এই সেলফ স্টাডি ফিচারটা ইউজ করো কারা কারা? সেলফ স্টাডি ফিচারটা কারা কারা ইউজ করো? কমেন্টে দেখতে চাই তোমাদের ভিতরে সেলফ স্টাডি ফিচারটা কারা ইউজ করো।
এই যে অনেক স্টুডেন্ট আছো যারা এই ফিচারটা ইউজ করো, সবাই এই ফিচারটা ইউজ করে রেগুলার এক্সাম দিতে পারো, রেগুলার পড়াশোনা করতে পারো। সবচেয়ে বড় সুবিধা, ধরো আজকে তুমি একটা অধ্যায় পড়লা, সেই অধ্যায়টার নাম এখানে লিখবা, কত মিনিট সেই অধ্যায়টা পড়তেছো। ধরো তুমি এই অধ্যায়টা পড়তেছো, এই যে এটা বড় করে দিলাম, 30 মিনিট পড়বা, এই 30। ওকে, এবার এখানে অধ্যায়ের নাম লিখবা, ধরো অধ্যায়ের নাম এটা হচ্ছে অধ্যায়ের নাম, দিয়ে তুমি এবার হচ্ছে সুন্দর করে তোমার পড়া শুরু করে দাও। তুমি 30 মিনিট ধরে পড়ো এবং এইটা বি ব্রেনার অ্যাপের মধ্যে সেভ হয়ে যাবে। তার মানে এই অধ্যায়টা তুমি কতক্ষণ পড়ছো, এই সব ডাটা তুমি পরীক্ষার মানে এক সপ্তাহে কি কি পড়ছো সব তুমি একত্রে পাইতেছো। যে জিনিস তুমি কাগজে লিখতা, কাগজ হারাই যেত, খাতায় লিখতা, খাতা খুঁজে পাইতা না, পুরো অ্যাডমিশন সিজনের সবকিছু তুমি নিজের এই আইডির মধ্যে লিখে রাখলে সবকিছু খুঁজে পাবা। তুমি পড়তে বসে তোমার হচ্ছে ওয়াশরুম চাপছে, এটাকে স্টপ দাও, স্টপ দিয়া তুমি ওয়াশরুম করে আসো, এমনি তুমি তোমার মতো করে সুন্দর করে পড়াশোনা দেওয়া তুমি শেষ করতে পারবা। ওকে, তো আলটিমেটলি একটা স্টুডেন্টের ওভারঅল প্রিপারেশন নিতে যা যা লাগে সব কিন্তু এখানে গুছানো আছে। সো যে 100 মার্কের মধ্যে আমার এমসিকিউ পরীক্ষা হয়, সেখানে ম্যাক্সিমাম নাম্বার তোলার জন্য যা যা লাগে সবকিছু কিন্তু আমরা গুছাই দিয়েছি। মনে হয় না এরপরও আর কোনো প্রকার স্টুডেন্টের প্যারা থাকার কথা। ট্রাই করো ভাই, এটা কোথায় যায় দেখতে হয়, আমি আরেকবার দেখা দিচ্ছি। এটা তো আমাদের বি ব্রেনারের ওয়েবসাইট, চলে যাবা ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে গেলেই তুমি এখানে দেখবা শিডিউল, তারপরে বিবিএআই, যে এআই কে তুমি জিজ্ঞেস করবা সে উত্তর দিবে, তারপরে তোমার কোর্স, মাই কোর্স, তোমার কোর্স গুলো তুমি এখানে দেখতে পাবা। তো তুমি তো একটা কোর্সে ভর্তি হয়েছো, সেই একটা কোর্স দেখতে পাবা। তারপরে মাই ফিচার, আমাদের বিভিন্ন ফ্রি কন্টেন্ট গুলো এখানে পাওয়া যায়। মাই প্রোগ্রেস, এখানে তোমার কোর্সের মধ্যে তোমার কত প্রোগ্রেস হবে এগুলো তুমি দেখতে পাবা। তারপর সেলফ স্টাডি, তো এই জায়গায় পাবা সেলফ স্টাডি, এই দেখো সেলফ স্টাডি লেখা, এখানে ক্লিক করলে এক্সাম তুমি নিজের ঘরে বসে এক্সাম দিতে পারবা, একদম অফলাইন এক্সাম দিতে পারবা, ঘরে বসে অফলাইন এক্সাম। আর এই তোমার স্টাডিতে ক্লিক করে ঘরে বসে তুমি পড়তে পারবা, আগে কি কি পড়ছো সেটা তোমার এই প্রিভিয়াস স্টাডিতে আগে যা যে টপিক যতক্ষণ ধরে পড়ছো এগুলো সব লেখা থাকবে। বুঝতে পারতেছো, তোমার সব পড়াগুলো এভাবে সুন্দর করে গুছানো অবস্থায় থাকবে। মানে পরীক্ষার আগে তুমি কতটুকু পড়ছো, কি পড়ছো, কত সময় নিয়ে পড়ছো সব দেওয়া থাকবে কিন্তু সুন্দর করে। ক্লিয়ার? আমার মনে হয় একটা স্টুডেন্টের মোটামুটি যা জানা দরকার। যারা অ্যাপে সবগুলো ফিচার এখনো জানো না, তারা সময় নিয়ে অ্যাপের ফিচারগুলো ঘাটাঘাটি করো। অ্যাপের প্রত্যেকটা অপশন তুমি ক্লিক করে করে দেখো, এই যে ড্যাশবোর্ডে ক্লিক করে অ্যাপে সবগুলো ফিচার তুমি ক্লিক করে করে দেখো। তোমার যে ফেভারিট কোশ্চেন, তুমি পরীক্ষা দিতে গিয়ে যে প্রশ্নগুলো তোমার ভালো লাগবে সেগুলো সেভ করে রাখবা, সেগুলো সেভ করে রাখলে সেগুলো এখানে একসাথে চলে আসবে, এগুলো ব্যাখ্যা সহকারে তুমি এখানে পেয়ে যাবা। তারপরে হচ্ছে যারা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের কি বলে যে বিবিএনআর স্টুডেন্ট থেকে, বিবিএনআর থেকে চান্স পাইছে, তাদের বসে বসে তাদের ছবি দেখবা, তাদের ছবি দেখলে মোটিভেশন পাবা যে কত কত স্টুডেন্ট বিবিএনআর এখান থেকে চান্স পাইছে, এনে বসে বসে ছবি দেখবা, দেখছো এই বসে বসে ছবি দেখবা। তখন তোমার কোনো কাজ নাই, কি করবা, ফেসবুক স্ক্রল না করে এই বিবিএনআর অ্যাপ স্ক্রল করে করে যারা চান্স পাইছে তাদের চেহারা দেখবা, যে ওরা কত সুন্দর করে ওরা চান্স পেয়ে গেছে। তোমার ছবিও একসময় এখানে থাকবে, তোমার ছবি এখানে থাকলে তুমি কল্পনা করো তোমার ছবি এখানে থাকলে তোমার কত ভালো লাগবে। দেখতে পাচ্ছ, এইরকম তুমি শেষ করতে পারবে না, এত এত শেষ করতে পারবে না, আবার দুয়ে দাও, এই দেখো আবার দাও, দেখছো আবার এত এত তুমি আবার শেষ করতে পারবে না। সো আলটিমেটলি তুমি তোমার কোন বিভাগের সব কলেজের নাম, সব ঢাকা নার্সিং কলেজ, সেবানা নার্সিং, সব নার্সিং কলেজে বিবিএন স্টুডেন্ট ভরা, ভরপুর ভরপুর বিবিএন স্টুডেন্ট, যেখানে যাবা বাংলাদেশের সব জায়গায় বিবিএন নার্সিং এর স্টুডেন্ট আছে। কারণ তোমরাও চান্স পাই, তোমরাও সেখানে চলে যাবা ইনশাল্লাহ। বুঝতে পারছো? দেখছো না সবাই? ওকে, আচ্ছা, আমার মনে হয় না এরপরও স্টুডেন্টের মনে আর কোনো মানে সংশয় আছে, কোনো বিষয় নিয়ে তার জিজ্ঞাসা আছে, তার মনে যে যে জিনিসগুলো তার জানা প্রয়োজন, জিজ্ঞাসা করা প্রয়োজন, সবগুলো হচ্ছে আমি উত্তর দিয়ে দিয়েছি। ওকে, সো আমরা আমাদের প্রায় 1 ঘন্টা ধরে তোমাদের এই সেমিনারে আমি যথাসম্ভব তোমাদের মনের জিপিএ নিয়ে যে কনফিউশন ছিল সেই কনফিউশন গুলো দূর করার ট্রাই করেছি। ওকে, এরপরেও আমরা ইনশাল্লাহ তোমাদের রেগুলার গাইডলাইন দিয়ে তোমাদেরকে একদম সঠিক রাস্তায় রাখার ট্রাই করব, যাতে তুমি নিজের জন্য কোনটা ভালো, কিভাবে পড়লে ভালো হবে, তুমি কিভাবে পড়লে সামনে আগায় যেতে পারো, এই ব্যাপারগুলো নিয়ে তোমাদেরকে ক্লিয়ারলি আমরা সঠিক পরামর্শ দিয়ে আগায় যাব। ঠিক আছে?
আর বেশিরভাগ স্টুডেন্ট আশা করি ভর্তি হয়ে গেছো, ক্লাস করতেছো বি ব্রেইনারে, আমাদের স্টাফরা আছে, সবাই তোমাকে হেল্প করবে। এছাড়াও যারা ভর্তি হতে পারো নাই তারা ভর্তি হয়ে যাও, কারণ তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা তুমি বেস্ট ভাবে নিতে চাও। যদি তুমি তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা বেস্ট ভাবে নিতে চাও, তাহলে তোমাকে ডেফিনেটলি বেস্ট যেখানে পড়ায়, বেস্ট যেখানে পড়ে তোমার সাকসেস রেট মানে অনেকাংশে বেড়ে যাবে, তোমার সেখানে পড়তে হবে। সহজ হিসাবে, এখানে কঠিন কিছু না যে ভাই আমি মানে কোথায় পড়বো নার্সিং এ অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। যদি পারো নিজে একাই পড়ো, যদি সামর্থ্য না থাকে। আর যদি সামর্থ্য থাকে অবশ্যই মানে অবভিয়াসলি বি ব্রেইনার। কেন বি ব্রেইনার হবে না, এটা না হওয়ার কোনো কারণ নাই, আমি খুঁজে পাই না অন্তত। মানে একটা স্টুডেন্টের তার সামর্থ্য আছে ভালো করে পড়ার জন্য, বা সে হোয়াই নট বি ব্রেইনার, আমি হোয়াই নট বি ব্রেইনার খুঁজে পাই না। কারণ এখানে আলটিমেটলি তোমার ভর্তি হওয়ার লাখোটা কারণ থাকতে পারলো, ভর্তি না হওয়ার কোন কারণ আছে আই ডোন্ট নো। কোনো কারণ থাকলে অবশ্যই সেটা তুমি জানাবা যে ভাই আমি এই জন্য ভর্তি হতে পারি না। এটুকু বলি না ভাই কোর্স ফির কারণে ভর্তি হতে পারি না। কোর্স ফি তো সবার জন্যই তো একই রকম, যখন ডিসকাউন্ট থাকে এটা সবার জন্য তো একই ডিসকাউন্ট, তো এটা সবার জন্য সমান। ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে শুক্রবার, পবিত্র একটা দিন, তোমাদের সাথে অনেকগুলো সময় আমার কাটলো, ভালো লাগলো। সামনে ইনশাল্লাহ আরো সেশন হবে, আমরা কথাবার্তা গুলো বলবো এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে এক এক করে সেগুলো উত্তর দিব। একজন জিজ্ঞেস করছে ভাই আমি বিএসসি দিব, তাহলে কি আমি ডিপ্লোমা ক্লাসগুলো করব? না, বিএসসি দিলে ডিপ্লোমা ক্লাসগুলো করা দরকার নেই, বাট কিছু কিছু সাধারণ বিজ্ঞানের ক্লাস থাকে যে ক্লাসগুলো তুমি করলে তোমার ভালো। ওকে, মাঝে মাঝে সেটা আমরা বলে দিই। তবে আমাদের যেগুলো কম্বাইন্ড সাবজেক্ট, যেমন বাংলা, বিএসসি ডিপ্লোমাদের একই, ওই ক্লাসে তুমি করবে, ওটা না করাতে কিছু নেই। ইংরেজি ক্লাস বিএসসি ডিপ্লোমাদের একই রকম, এটা তো করবাই। ক্লিয়ার? আজকে তাহলে বলো, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু লাস্টে দেখতে চাই বি ব্রেইনারে যারা ভর্তি আসো, অলরেডি যারা ভর্তি আসো তারা একটু বলো বি ব্রেইনার কেমন, এর সঙ্গে বলো বি ব্রেইনার খারাপ ভালো নাকি, একটু বলো, এটা দেখে যাই। বি ব্রেইনারে যারা অলরেডি ভর্তি আসো তারা একটু আমাদের বলো যে বি ব্রেইনার কেমন প্রতিষ্ঠান। তুমি তো বি ব্রেইনারে ক্লাস করো, এক্সাম দাও, হ্যাঁ, তো বলো বি ব্রেইনার কেমন, একদম পাবলিক ওপেনলি তো জিজ্ঞেস করতেছি আমি। বলো পাবলিক প্ল্যাটফর্ম, খারাপ হলে খারাপ বলো, ভালো হলে ভালো বলো। কেমন বি ব্রেইনারে ওভারঅল তুমি ভর্তি হওয়ার পরে তুমি কেমন বি ব্রেইনার কাছ থেকে তুমি সার্ভিসটা পাচ্ছ, তোমার পড়াশোনার ক্ষেত্রে কেমন সার্ভিসটা পাচ্ছ বলো। জাকিয়া ইয়াসমিন বেস্ট, থ্যাংক ইউ। জাহান ভালো। পারু সরকার বি ব্রেইনার ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ। তোমাদের শাহিন ভাই কমেন্ট করেছে। তমালিকা শুধু দারুণ লাগে আমার, ভেরি গুড, থ্যাংক ইউ, অনেক ভালো। সুমাইয়া আক্তার তিশা আলহামদুলিল্লাহ অনেক ভালো। মিম ফারদিন আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ। ত্রিনা দাস বেস্ট। মঞ্জিল হোসেন বি ব্রেইনার বেস্ট, থ্যাংক ইউ। নূপুর খাতুন অসাধারণ। আসমা মোবাশিরা শেফা আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। শিরিন আক্তার আলহামদুলিল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। ইশরাত জাহান জান্না বি ব্রেইনার বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। পপি রহমান বি ব্রেইনার ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ। ইশরাত জাহান সৃষ্টি ইস্ট অর ওয়েস্ট বি ব্রেইনার ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ। মোহাম্মদ মফিজুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো, অসাধারণ এক্সাম হয়, সব মিলিয়ে খুব সুন্দর। নীল আকাশ অনেক ভালো ভাই, আমি কয়েকদিন আগে ভর্তি হয়েছি, লাইভ গুলো অনেক ভালো ছিল। আচ্ছা, শারমিন আক্তার বি ব্রেইনার ইজ দ্য বেস্ট। তাহমিনা মিম অনেক ভালো ছিল, বেস্ট। এরপরে নুরানি আমাদের আগের স্টুডেন্ট, এখন স্টুডেন্ট অ্যাডভাইজার, সিনিয়র আমাদের কি বলে যে অ্যানালাইজার, ও লেখছে বেস্ট। আচ্ছা, সুস্মিতা মনি অনেক ভালো। যারা ভর্তি না হবেন তারা মিস করবেন। হ্যাঁ, সুন্দর গুছানো প্রিপারেশন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এরপর ইশরাত জাহান মিম আলহামদুলিল্লাহ ভালো। সাইফুল শিহাব বি ব্রেইনার বেস্ট। ফারহানা ইসলাম বি ব্রেইনার বেস্ট, আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট পাচ্ছি। বি ব্রেইনার নামটা কিভাবে হলো জানতে ইচ্ছা করে, একসময় জানবা ইনশাল্লাহ। বি ব্রেইনার ইজ দ্য বেস্ট। তুবা অনেক ভালো ভাইয়া, থ্যাংক ইউ। লিমি আমার মতে যতগুলো অনলাইন কোর্স সব থেকে বি ব্রেইনার বেস্ট, থ্যাংক ইউ। নীল আকাশ বি ব্রেইনার ইজ দ্য বেস্ট। জিন্নার শেখ ইজ পসিবল, থ্যাংক ইউ। সাবিয়া আক্তার সুমি বি ব্রেইনার ইজ দ্য বেস্ট। শামসুন নাহার হীরা বেস্ট। স্যার অর্পা লেখছে স্যার ঘোষণাভাবে পড়ায়, ওকে বেস্ট। বি ব্রেইনার ইজ দ্য বেস্ট। বি ব্রেইনারের বিরুদ্ধে কোনো অভিযোগ রাখার মতো কিছুই নাই, থ্যাংক ইউ ইতি। আয়শা আমি ফ্রি ক্লাস করে জয়েন হয়েছি, অনেক ভালো ছিল, থ্যাংক ইউ আয়শা। আরবি আক্তার আমার কমেন্ট পড়া নাই যে পড়ে দিলাম। মিল্লার হাসান আলহামদুলিল্লাহ বেস্ট। জহুরা মনি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। শিমুল আলহামদুলিল্লাহ আউটস্ট্যান্ডিং। আরফিন জাহান লিমা বি ব্রেইনার বেস্ট 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 বেস্ট।
জেরিন আক্তার জুই, আমি ভর্তি হই নাই বাট কয়েকদিনের মধ্যে হব। বেস্ট প্ল্যাটফর্ম এবার, সবকিছু অনেক ভালো করে গুছানো, খুব ভালো প্ল্যাটফর্ম, আমাদের জন্য সেরা। এরপরে বেস্ট নার্সিং প্ল্যাটফর্ম রিকা মজুমদার, আমার গাল ব্যথা হয়ে গেছে বাবা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের এই যে বেস্ট বলতেছো, বিবিআরকে তোমরা বেস্ট বলতেছো, এটা ধারাবাহিকতা রক্ষা করতে চাই, দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু আমাদের আর চাওয়া নাই। তোমরা যে আমাদের বেস্ট বলতেছো, এটাই আমাদের মানে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা এই ধারাবাহিকতা আমাদের পুরো টিম মিলে তোমাদের জন্য করতে চাই, যে স্টুডেন্টদের জন্য আমরা বেস্টটা দিতে চাই, দ্যাটস ইট। আমরা কয়দিন আগে একটা দিদার ভাই সহ গিয়ে আমরা যা সনি মানে সনি সিনেমা লেভেলের ক্যামেরা নিয়ে আসছি, যে তোমার সিনেমা বানায় না, দেখবা যে কাদের মধ্যে নিয়ে সিনেমা বানায়, এবং ব্র্যান্ড নিউ 4K রেজুলেশনে, যাতে আমাদের যে পেইড ক্লাসগুলো হয় সেগুলোর ক্লাসগুলো আরো প্রিসাইজলি সুন্দর করে হয়।